মানুষের মধ্যে দুটো বিষয় আছে, রেশনালিটি এবং অ্যানিমেলিটি। রেশনালিটি কথাটার মানে হলো যুক্তিবাদ বা যুক্তিবোধ। মানুষ যুক্তি দ্বারা পরিচালিত হবে, তার সিদ্ধান্তগুলো যুক্তির নিরিখে নেওয়া হবে, এরকমটি প্রত্যাশিত। তো সবসময় সেটি হয়নি এবং হয় না, আমরা সেটি দেখেছি। আর দ্বিতীয়টির কথা বললাম অ্যানিমেলিটি, পশুত্ববাদ। ওইটিও মানুষের মধ্যে আছে, যদিও আপাত দৃষ্টিতে মনে হতে পারে মানুষের মধ্যে অ্যানিমেলিটি কেন থাকবে, বাট আছে। তো বেশিরভাগ সময় মানুষ রেশনালিটি প্র্যাকটিস করতে পারে, যুক্তিবোধ বা যুক্তিবাদ দ্বারা পরিচালিত হতেও পারে। ক্ষেত্র বিশেষে, বিশেষ পরিস্থিতিতে মানুষ তার রেশনালিটি হারিয়ে ফেলে, তখন মানুষ পশুর মতো আচরণ করে বা পশুকেও ছাড়িয়ে যায় আচরণে। তো সেইটিকে আমরা বলি অ্যানিমেলিটি। তো এই বিষয়টি বরাবরই, এই দুটো বৈশিষ্ট্য মানুষের মধ্যে সিমালটেনিয়াসলি বা যুগপৎ একই সময়ে মানুষের মধ্যে আছে, সব মানুষের মধ্যে আছে কম বেশি। তো তাই আমরা যখন মানুষকে নৃশংস আচরণ করতে দেখি নানা কারণে, নৃশংস বলি আমরা যেটিকে, নির্মম, হৃদয় বিদারক, অমানবিক, তখন আমরা এটি নিয়ে কথা বলি, সমালোচনা করি, এবং কখনো কখনো আমরা বলি পাশবিক আচরণ করেছে। তো যদিও কথাটি ঠিক না, আসলে কেন ঠিক না, আমাদের বৈশিষ্ট্যকে আমরা পশুর উপর চাপিয়ে দেবার চেষ্টা করি, দায় এড়াবার চেষ্টা, এটি এক ধরনের। পশু কিন্তু এরকম এতটা নৃশংসতা কখনো দেখায় না তার স্বগোত্রীয় অন্যান্য পশুর প্রতি। কেউ এরকম উদাহরণ আমরা দিতে পারবো না যে অনেকগুলো পশু মিলে একটা পশুকে ধরে মারছে, কামড় দিচ্ছে, বিরক্ত করছে। হ্যাঁ, এক পশু আরেক পশুর খাবার, সেটি ভিন্ন। পেট ভরবার জন্য আমরা দেখি বাঘ হরিণ শিকার করছে, হরিণ তার খাবার, এটি থেকে করতেই হবে, নেচার এটি তার জন্য ঠিক করে রেখেছে। তো এই বিষয়টি ছাড়া আমরা কিন্তু এর বাইরে আর দেখি না যে পশুরা হামলে পড়ছে অন্য পশুর উপর সবাই মিলে, এটি ঘটে না পশুগুলি। তাই আমরা যখন আমাদের নিষ্ঠুর আচরণগুলোকে পাশবিক বলি, এটি আসলে ঠিক না, এটি এক ধরনের আনফেয়ার ইনজাস্টিস টু দ্য অ্যানিমাল কিংডম। তো যাই হোক, এখন মূল আলোচনায় আসি। ইদানিং না, আসলে এটি বরাবরই ঘটেছে, মিডিয়া কাভারেজ বেশি পাচ্ছে বিষয়টি ইদানিং, এটুকু বলতে পারি। মানুষ ক্রমশই নিষ্ঠুর হয়ে উঠছে, নৃশংস হয়ে উঠছে। ছোট বড় যে কোনো কারণে মানুষ গোষ্ঠীবদ্ধভাবে একে অপরের উপর হামলে পড়ছে। অনেক লোক মিলে একজন লোককে বা দুজন লোককে মারছে, নির্দয়ভাবে পেটাচ্ছে, এবং এক পর্যায়ে সেই লোকটি মৃত্যুবরণ করছে, অকাল মৃত্যু, নিষ্ঠুরভাবে, নৃশংসভাবে। অসংখ্যবার এটি হয়েছে। আর এটি শুধু বাংলাদেশে হয়েছে তা না, ভারতেও কিন্তু হচ্ছে, এবং আসলে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে এটা বেশি হচ্ছে। তথাকথিত অ্যাডভান্সড কান্ট্রিগুলোতে বা পশ্চিমী দেশগুলোতে, অথবা মার্কিন যুক্তরাষ্ট্রে, অথবা এশীয় শিল্পোন্নত দেশগুলোতে, জাপান, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, এইসব দেশে এগুলো ঘটছে না। যদিও এশীয় দেশ সেগুলো শিল্পোন্নত হওয়ার কারণে মানুষ এই বিষয়গুলো প্র্যাকটিস করছে না, অর্থাৎ অনেক লোক মিলে গণপিটুনি দিয়ে আরেকজন লোককে মেরে ফেলছে না। সেখানেও নৃশংসতা হয়, হত্যাকাণ্ড হয়। সেটি একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে শ্যুট করছে, মারবার জন্য স্ট্যাব করছে, বাট গোষ্ঠীবদ্ধভাবে নৃশংসতা প্র্যাকটিস করে না। বাট থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে এটি বেশি হচ্ছে। এশিয়াতেও হয়, আফ্রিকান অঞ্চলেও কিন্তু হতে দেখা যাচ্ছে। তো অতি সম্প্রতি ভারতের একটি ঘটনা আমরা দেখলাম, সেখানে পুরো একটি পরিবারকে নৃশংসভাবে মারা হয়েছে, হত্যা করা হয়েছে। সমগোত্রীয়রা, একটি উপজাতীয় গোষ্ঠী, তাদেরই গোষ্ঠীর আরেকটি পরিবারকে তারা নৃশংসভাবে পিটিয়ে হত্যা করেছে, কুপিয়ে পিটিয়ে। অতি সাম্প্রতিককালের ঘটনা, ভারতে ঘটেছে ঘটনাটি। কেন? কারণ যারা হত্যাকাণ্ড চালিয়েছে তাদের ধারণা যে এই পরিবারের কেউ তাদের পরিবারের একটি বাচ্চাকে তুকতাক করেছে, কালো জাদু করেছে। সেই জন্য সেই বাচ্চাটি অসুস্থ হয়ে পড়েছে, তার অসুস্থাবস্থা থেকে সে মুক্তি পাচ্ছে না। এই আশঙ্কার বশে সেই উপজাতীয় গোষ্ঠীটি এসে সেই পরিবারটির উপর হামলে পড়েছে, পিটিয়ে নির্দয়ভাবে তাদের হত্যা করেছে, নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছে। পুরো পরিবারটি নিহত হয়েছে এই নির্মম অত্যাচারে, হত্যাকাণ্ডে।
তো এইটি হচ্ছে। আর বাংলাদেশে তো অসংখ্য হয়েছে গত কয়েক বছরে। ইদানিং কেউ কেউ এমন একটি বয়ান দাঁড় করাবার চেষ্টা করছেন যে এই ঘটনাটি অন্তর্বর্তীকালীন সরকারের আমলে বেড়ে গিয়েছে। না, অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিটি কর্মকাণ্ড জাজ করা হচ্ছে, পিন পয়েন্ট করা হচ্ছে, ভালো কাজের হিসেবটা কম নেওয়া হচ্ছে, কম দেয়া হচ্ছে। মন্দ কাজ এ আমলে কি কি হয়েছে সেই বয়ানটি বড় করে তৈরি করা হচ্ছে। তাই এই বিষয়গুলো আলোকপাত বেশি হচ্ছে, বিষয়গুলোতে কথা বেশি বলছে লোকেরা। তাই আমরা ভাবছি যে এই সময়ই, যেটিকে আমরা মব বলছি, মব জাস্টিস, মবক্রেসি, মবতন্ত্র এইসব নামে ডাকছি, তো অসংখ্যবার হয়েছে। তো এই এক বছরেও কিন্তু অসংখ্যবার হয়েছে। এগুলো কি হাসিনার আমলে ঘটেনি? অসংখ্যবার ঘটেছে। হাসিনা আরও ভয়ঙ্কর ভয়ঙ্কর নৃশংস কাজ করতেন, গুম করতেন, খুন করতেন, গুপ্ত হত্যা চালাতেন, আয়নাঘর প্র্যাকটিস করতেন হাসিনার লোকজন, হাসিনার বাহিনীরা, সরকারি বেসরকারি সব রকমের বাহিনী। তো মানুষ ওইসব নিয়ে আলোচনায় ব্যস্ত থাকতো। তাই কোথাও বিচ্ছিন্নভাবে কোথাও মবক্রেসি কেউ প্র্যাকটিস করলে কোথাও সেগুলো খুব বেশি আলোচনায় আসেনি, এখন বেশি আসছে। তো যে আমলই হোক, এটি কি সমর্থনযোগ্য? না। এটি কি নির্দয় নয়? নিশ্চয়ই নির্মম, নির্দয়, নৃশংস। মানুষ হিসেবে আমরা ব্যথিত হই আমরা যখনই দেখি কোথাও এরকম কেউ নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছে, যার দ্বারাই হোক, যেই হোক, একজন মানুষ তো নিহত হয়েছে, নির্যাতিত হয়েছেন, আমাদের মন ব্যথিত হয়। গত শনিবার দিন রাতে তেমনি একটি নৃশংস ঘটনা ঘটে গেল। শনিবার দিন রাত আনুমানিক 10টার সময় রংপুর জেলার তারাগঞ্জ উপজেলায়, এবং নির্দিষ্ট করে বলতে গেলে জায়গাটি হলো কুশিয়া ইউনিয়ন, তারাগঞ্জ উপজেলার কুশিয়া ইউনিয়নের বুড়িরহাট বটতলী নামক জায়গায় একটি নৃশংস হত্যাকাণ্ড ঘটে গেল, এবং পুরো দেশবাসী স্তম্ভিত হলো, স্তব্ধ হলো, বিস্মিত হলো, কষ্ট পেল, শকড হলো সবাই। কারণ সবগুলো গণমাধ্যমে এটি প্রচার পেয়েছে, কাভারেজ পেয়েছে। সেখানে 41 বছর বয়সী রূপলাল দাস আর তার ভাস্তি জামাই 35 বছর বয়সী প্রদীপ দাস, এই জামাই শ্বশুর নির্মম হত্যাকাণ্ডের শিকার হলেন সেই রাতে। শনিবার দিন 9 আগস্ট ছিল, রাত 10টায়। যতদূর জানা যায় ঘটনাটি ছিল এরকম: রূপলাল দাসের মেয়ের বিয়ে ঠিক হয়েছিল পার্শ্ববর্তী উপজেলায়। তো শনিবার রাতের ঘটনা বলছি। পরদিন রোববার, অর্থাৎ সেটি গতকালের কথা বলছি, গতকাল রূপলাল দাসের মেয়েকে দেখতে আসবার কথা পাত্রপক্ষের। আর সেই জন্যে কিছু কেনাকাটা করবার জন্য, বাজার করবার জন্য, অতিথি আপ্যায়নের জন্যে রূপলাল দাস তার ভাস্তি জামাই প্রদীপ দাসের ভ্যানে করে, প্রদীপ দাস একজন ভ্যান চালক, তার ভ্যানে করে বুড়িরহাট বাজারে যান কেনাকাটা করবার জন্য। কেনাকাটা শেষে তারা ফিরে আসছিলেন রূপলাল দাসের বাসায়, বাড়িতে, একই ভ্যানে করে প্রদীপ দাসের। তারা যখন বুড়িরহাট বটতলা নামক জায়গায় পৌঁছেন, ওই বুড়িরহাট থেকে বটতলা আরেকটি ভিন্ন জায়গা, বটতলা জায়গায় যখন তারা পৌঁছেন, বটতলা নামক জায়গায়, তখন স্থানীয় লোক তাদের আটকে দেয়। কেন আটকে দেয়? সেখানে আবার একটি দুর্ঘটনা ঘটেছিল সাম্প্রতিককালেই। সেখানে একটি ভ্যান চুরি হয়, একটি শিশুকে মেরে একটি ভ্যান চুরি করে নিয়ে যায় চোর গোষ্ঠী বা চোরেরা, সাম্প্রতিককালে ঘটেছে। তো সেই এলাকার লোকজন সজাগ ছিলেন বিষয়টিতে। ফলে রাত 10টার দিকে যখন দুজনকে ভ্যান চালিয়ে সেখান থেকে পাস করতে দেখলেন সেদিক দিয়ে, তারা তাদের আটকে দিলেন, থামিয়ে দিলেন। তাদের জিজ্ঞাসাবাদ করা হলো চোর সন্দেহে, এবং এক পর্যায়ে তাদের ভ্যানে থাকা একটি ব্যাগ চেক করা হলো খুলে। সেই ব্যাগে 2-1টি বোতল পাওয়া গেল, পানীয় ভর্তি কোনো বোতল, ভিতরে পানীয় আছে, লিকুইড আছে। তো খুলে দেখা গেল সেগুলো থেকে গন্ধ আসছে। আর আরেকজন সেখানকারই লোক, দর্শকদের একজন, উপস্থিত জনতার একজন, সেই বোতল শুকে তার খারাপ লাগলো, তিনি বমি করলেন এবং এক পর্যায়ে তিনি বোধহয় জ্ঞান হারিয়ে ফেললেন, এরকম কিছু হয়েছে। তখন উপস্থিত জনতার সন্দেহ হলো যে এরা নিশ্চয়ই চোর চক্র, এই দুজন। তারা বোতলে করে এমন কিছু নিয়ে যাচ্ছে যেগুলো মানুষকে শুকিয়ে অজ্ঞান করে ভ্যান চুরি করা যায় বা অন্য কোনো অপরাধ করা যায়। এই সন্দেহের বশবর্তী হয়ে উপস্থিত জনতা তাদেরকে গণপিটুনি দিল। আর এই গণপিটুনির কারণে তারা ভয়াবহভাবে আহত হলেন,
এবং তাদেরকে স্থানীয় তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে ডাক্তার তাদেরকে মৃত ঘোষণা করেন, অর্থাৎ জামাই শ্বশুর দুজনের প্রাণ প্রদীপ নেমে গেল। তো অন্যান্য বর্ণনায় যদ্দূর জেনেছি, সেই রাতে তাদের বোতল থেকে যেই জিনিসের গন্ধ পাওয়া যাচ্ছিল সেইটিকে চোলাই মদ বলা হয়েছে। রূপলাল দাসের আত্মীয়রা বা তার পাড়া প্রতিবেশীরা হয়তো বা বলেছিলেন মিডিয়াকে বা কাউকে যে বোতলে চোলাই মদ ছিল। চোলাই মদ, প্রিয় দর্শক, আপনাদের নিশ্চয়ই জানা আছে, স্থানীয়ভাবে তৈরি হয় এক প্রকার অ্যালকোহলিক ব্যাভরেজ। আমরা জানি আজকাল গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় বিভিন্ন উপলক্ষে বাংলাদেশের এক শ্রেণীর লোক অ্যালকোহল সেবন করেন। তো বাংলাদেশে তো কোনো লিকার স্টোর নেই যেখানে মদ বিয়ার বিক্রি হয়, লাইসেন্সড কোনো দোকান নেই এরকম। ফলে স্থানীয়ভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের কোনো কোনো সেক্ট বা যাদেরকে আমরা দলিত বলি বা এরকম আরও কেউ কেউ আছেন, তারা তাদের মতো করে স্থানীয়ভাবে চোলাই মদ তৈরি করেন। সেগুলো খেয়ে তারা তাদের অ্যালকোহলের পিপাসা নিবারণ করেন বা প্রয়োজন মেটান। তো এরকম কিছু হতে পারে। তো হয় চোলাই মদ ছিল, না হলে ছিল না, অন্য কিছুই ছিল। কিন্তু সন্দেহের বশবর্তী হয়ে এবং আশঙ্কার ভিত্তিতে এরকম দুইজন মানুষকে পিটিয়ে জায়গায় মেরে ফেলা, কোনো বিচারে কি এটি গ্রহণযোগ্য? এটি কি গ্রহণ করা যায়? যায় না। বাট ঘটে তো গিয়েছে ঘটনাটি, এবং অসংখ্য ঘটেছে গত এক বছরে, এবং তারও আগে গত অনেক বছর থেকে ঘটছে এগুলো, যেগুলো আমি আগে বলছিলাম যেমনটি। তো এইটি একটি মব ছিল, এইটিও মবক্রেসি, মব প্র্যাকটিস, মবতন্ত্র। যে কোনো উত্তেজিত জনতার সমাবেশকে আমরা মব বলি। তো এখন কথা হলো, একটি মনোবৈজ্ঞানিক বিশ্লেষণ করতে চাই বিষয়টি। কেন ঘটছে? মানুষ এতটা নৃশংস কেন হয়ে উঠছে? এই বিষয়ে মনোবিজ্ঞান কি বলে? কোন কোন পরিস্থিতিতে মানুষ তার বিবেক হারিয়ে ফেলে, তার দয়া মায়া হারিয়ে ফেলে, অন্য মানুষের প্রতি তার কোনো মায়া মমতা স্নেহ কিচ্ছু থাকে না, শুধু নৃশংসতা থাকে তার মনে, শুধু প্রতিহিংসা থাকে, ক্রোধ থাকে, এবং তারা সেটি বাস্তবায়ন করবার জন্য উঠে পড়ে লাগেন। তো কেন হচ্ছে এই বিষয়গুলো, কোন প্রেক্ষিতে হচ্ছে, মনোবিজ্ঞান এই বিষয়ে কি বলে একটু দ্রুত দেখে নিতে চাচ্ছি। তো মানুষের এই আচরণটিকে মনোবিজ্ঞান ব্যাখ্যা করেছে যে কেন মানুষ এটি করে, কোন কোন বিষয় ক্রিয়াশীল থাকে তার মধ্যে, তখন কোন বিষয়গুলো তাকে উদ্বুদ্ধ করে এরকম নৃশংসতা প্র্যাকটিস করতে। তো মনোবিজ্ঞান বলছে ডি ইন্ডিভিজুয়েশন একটি টার্ম, সাইকোলজিক্যাল টার্ম। ডি ইন্ডিভিজুয়েশন, ইন্ডিভিজুয়ালের সঙ্গে একটি সম্পর্ক আছে বিষয়টির। ডি ইন্ডিভিজুয়েশন অর্থাৎ মানুষের কাছ থেকে একজন ইন্ডিভিজুয়ালের বা মানুষের যে বৈশিষ্ট্য হওয়া উচিত, মানবিক বৈশিষ্ট্য, সেটি সেই মুহূর্তে বিলুপ্ত হয় ডি ইন্ডিভিজুয়েশন প্রক্রিয়ার মাধ্যমে। আর সহজ করে বলতে গেলে এটি হলো, ভিড়ের মধ্যে মানুষ আমিত্ব হারিয়ে ফেলে, আমি বিষয়টি তার মধ্যে আর থাকে না, তখন সে একটি গ্রুপের অংশ হয়ে ওঠে। সেই গ্রুপ যেভাবে নৃশংসতা প্র্যাকটিস করে, সে সেই নৃশংসতার একটি অনিবার্য অংশ হয়ে ওঠে। তাই মনোবিজ্ঞান এটিকে বলছে ডি ইন্ডিভিজুয়েশন। আচ্ছা, সবাই করছে, আমি না কেন, এরকম একটি মনোভাব তার মধ্যে জেগে ওঠে। মনোবিজ্ঞান আরেকটি টার্ম এখানে বলেছে, সেটি হলো গ্রুপ থিঙ্কিং। গোষ্ঠীর উস্কানিতে একটি গোষ্ঠী সেখানে যে কাজে করছে, অন্যরা এসে হাত লাগাচ্ছে, গোষ্ঠীবদ্ধ উস্কানির শিকার তারাও নিজেরা হয়ে যাচ্ছে। গ্রুপ থিঙ্কিং এর পার্ট হচ্ছে মানুষ। আরেকটি টার্ম মনোবিজ্ঞান এই প্রসঙ্গে বলছে ডিফিউশন অব রেসপন্সিবিলিটি। ডিফিউশন অব রেসপন্সিবিলিটি মানে হলো, আমি একা দায়ী নই, অন্যরাও তো করছে, আমি করলে সমস্যা কি, সো আমি এটার পার্ট হয়ে গেলাম। ডিফিউশন অব রেসপন্সিবিলিটি অর্থাৎ কালেকটিভ রেসপন্সিবিলিটির অংশ হয়ে যাওয়া। আচ্ছা, মরাল ডিসএনগেজমেন্ট আরেকটি মনোবৈজ্ঞানিক টার্ম। চুরি বা ধর্ম অবমাননার অজুহাতে নৈতিকতা থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া। কেউ চুরি করেছে, চোর, একে মারো, ছিনতাইকারী, একে মারো, পকেট মার, একে মেরে ফেলো, কিংবা ও আমার ধর্ম অবমাননা করেছে, যেই ধর্মই হোক সেটি, সেই কারণে, অর্থাৎ ব্যক্তিগত বিশ্বাস ভিত্তিক এই চিন্তাটি। শুধু এইটুকু রটিয়ে দিলেই হয় ধর্ম অবমাননা করেছে, আমরা দেখেছি অতীতে, শুধু একবার রটিয়ে দিতে হয় যে ও আমার ধর্মকে অপমান করেছে, বাস মানুষের মধ্যে এক ধরনের
মবক্রেসি তৈরি হয়ে যায় অটোমেটিকলি। কোনো বিবেক কাজ করে না, যাচাই বাছাইয়ের কোনো ব্যাপার থাকে না। তাকে মারো, তাকে গণপিটুনি দাও। তাহলে কি বলছে মনোবিজ্ঞান এই টার্মটিকে? মোরাল ডিসএনগেজমেন্ট। একটি ভয়ঙ্কর বিষয়, যে কোনো মানুষকে শাস্তি করবার জন্য যথেষ্ট, যে কোনো এলাকায়, যে কোনো জায়গায়, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে। শুধু একবার বলে দিতে হবে ও ধর্ম অবমাননা করেছে, কেউ যাচাই বাছাই করবে না। হ্যাঁ, কোনো রকম যাচাই বাছাই ছাড়াই সংঘবদ্ধভাবে আমরা ভিকটিমের উপর ঝাঁপিয়ে পড়ি। হাজার হাজার বার এই ঘটনা ঘটেছে, শুধু বাংলাদেশে না, শুধু ভারতে না, সারা বিশ্বেই কম বেশি এটি ঘটেছে যে ও আমার ধর্মকে অবমাননা করেছে, ব্যাস যথেষ্ট কোনো মানুষকে হত্যা করবার জন্যে, তাকে পিটুনি দেবার জন্যে, শায়েস্তা করবার জন্যে। যদিও এটি করবার প্রয়োজন নেই, প্রথমে যাচাই বাছাই করবার দরকার আছে আদৌ অবমাননা করেছে কিনা, কে দেখেছে, কে শুনেছে, ফেসবুকে পোস্ট দিয়েছে সেটি সত্যি কিনা, নাকি তার ফেসবুক হ্যাক করে অন্য কেউ তার নামে এটি করেছে। এটিও অনেকবার ঘটেছে, আমরা দেখেছি। কেউ ভিকটিম হয়েছেন, তিনি তার ফেসবুক থেকে ধর্ম অবমাননা করে কোনো পোস্ট দেননি, হ্যাক করে কোনো দুষ্টচক্র তার নামে এই কাজ করেছে। একবার ভেবে দেখুন কত বড় অপমান মানব জাতির। পুরো মানব জাতিকে অপমান করা হয় যখন আপনি এরকম একজন নিরীহ মানুষকে, যেই অপরাধের জন্য তিনি দায়ী না, এই অপরাধ সংগঠিত হয়নি তার দ্বারা, আপনি তাকে হত্যা করলেন যাচাই বাছাই বিচারের আগেই। আর যদি প্রমাণ হয় যে হ্যাঁ এই লোক আপনার ধর্মকে অবমাননা করেছে কোনো ফর্মে, সেইটির জন্য বিচার আছে, ব্লাসফেমি আইন আছে, ধর্ম অবমাননা রোধ করবার উদ্দেশ্যে আইন আছে। সেই আইনে তাকে আইনের আওতায় আনতে হবে, তাকে বিচার করতে হবে। আমি আপনি কেউ না তাকে হত্যা করবার, তাকে পিটাবার, কেউ না, কেউ আমাদের নাপিত রাখেনি এটা করবার জন্যে, বাট আমরা করছি। বন্ধ হচ্ছে না কিন্তু এটি, কখনো কখনো আইনের আওতায় নেওয়া হচ্ছে যারা করছে, তারপরও বন্ধ হচ্ছে না, কারণ এটি একটি উন্মাদনা, পৈশাচিক আনন্দ হয় এটি করতে। কারণ আমাদের মরাল ডিসএনগেজমেন্ট ঘটে, আমরা কোনো মরালিটির মধ্যে তখন থাকি না। আমি থাকি না, আপনি থাকেন না, ক্রোধান্বিত জনগণের অংশ হয়ে পড়ি আমরা। আচ্ছা, পরবর্তী পয়েন্ট, ক্যালাস আনইমোশনাল ট্রেটস। ক্যালাস আনইমোশনাল ট্রেটস, ক্যালাস কথাটির মানে হলো ইনডিফারেন্ট বা উদাসীন। তাহলে উদাসীনভাবে আমরা আনইমোশনাল থাকি, আর উদাসীনভাবে আনইমোশনাল থাকবার বৈশিষ্ট্য এটি, ক্যালাস আনইমোশনাল ট্রেটস। ট্রেটস কথাটির মানে হলো বৈশিষ্ট্য। নিশ্চয়ই আমরা লক্ষ্য করেছি যে অনেক মানুষ আমাদের আশেপাশে থাকছেন, মুভমেন্ট করছেন, অ্যাক্টিভিটিস করছেন, আমরা তো মানব সমাজেই আছি। অনেকবার নিশ্চয়ই আপনিও লক্ষ্য করেছেন, প্রিয় দর্শক, আমিও লক্ষ্য করেছি, কারো আনন্দ, কষ্ট, বেদনা এরকম বিষয়ে অন্য অনেককেই আমরা দেখেছি তাদের কিচ্ছু আসে যায় না। তারা এতটাই আনইমোশনাল যে অন্যের আনন্দ, অন্যের বেদনা, অন্যের কষ্ট, অন্যের যাতনা তাকে কিচ্ছুতে পায় না। তার মতো তিনি আছেন, তিনি চাকরি করছেন, তিনি ব্যবসা করছেন, তিনি গাঁ করছেন না, কোনো কিছুতে তার কিছু আসে যায় না। কে মরল, কে বাঁচল, কার উপর হামলা হলো, কে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হলো, কে গুম হলো, পাশের বাসার লোকে, পাশের বাসায় কেউ মারা গিয়েছেন, সেখানে বিলাপ চলছে, কান্নাকাটি চলছে। নিজের ভাষায় হয়তো আমি গান শুনছি স্লো ভলিউমে, বা আমার মতো আমি ইউটিউব ভিডিও দেখছি, যাইছে তাই করছি। অর্থাৎ অন্যের দুঃখ, কষ্ট, আনন্দ, বেদনা, যাতনা এইসবে আমার কিচ্ছু আসে যায় না, আমি কমপ্লিটলি আনইমোশনাল। এরকম একটি বৈশিষ্ট্য এটি, ক্যালাস আনইমোশনাল ট্রেটস। আর এই বৈশিষ্ট্যের অধিকারীরা অন্যের দুঃখ কষ্ট উপলব্ধি করতে পারেন না। ভিকটিমের যে কষ্ট হচ্ছে, তাকে পেটালে, তাকে মারলে, সেও যে রক্ত মাংসের মানুষ আমার আপনার মতো, সেটি সে বুঝতে পারছে না, রিয়েলাইজই করছে না। তো এই বৈশিষ্ট্যটি কিন্তু আমাদের মধ্যে আছে। যাদের আছে তারাই এই মবের পার্ট হয়ে যেতে পারে, যে কোনো সময়, যে কোনো জায়গায়। ওই একই ব্যক্তিকে দেখা যাবে ঘুরে ফিরে 10 জায়গায় মব হয়েছে, মবক্রেসি প্র্যাকটিস করা হয়েছে, ওই লোকটি সেখানে পার্ট ছিলেন, পার্ট অফ দ্য মব অর মব অ্যাক্টিভিটিস। শেষ পয়েন্টটি আলোচনা করব, সেটি হলো অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার। অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার অর্থাৎ সমাজ বিরোধী ব্যক্তিত্ব নিয়ে ঘোরেন এরা। এরা নৃশংসতা প্র্যাকটিস করতে করতে একটা সময় তারা এটিকে সহজাত মনে করেন, তাদের মধ্যে সহজাত হয়ে যায়, তাদের ব্যক্তিত্বের অংশ হয়ে পড়ে, যেটি একটি ডিসঅর্ডার হিসেবে চিহ্নিত মনোবিজ্ঞানে। তো এইসব কারণগুলোতে আমরা
আসলে মবক্রেসি, মবতন্ত্র বা নৃশংস আচরণ প্র্যাকটিস করি, আমাদের ফেলো হিউম্যান বিংয়ের উপর আমরা হামলে পড়ি, আমাদের নিষ্ঠুরতা, আমাদের নির্যাতন, আমাদের নৃশংসতা কখনো কখনো অন্যদের প্রাণহানির কারণ ঘটাচ্ছে। তো প্রিয় দর্শক, শেষ করব, লম্বা হয়ে যাচ্ছে। তো আমরা চেষ্টা করব এখন থেকে, আমাদের আয়ত্তে যদি থাকে, কখনো কখনো আয়ত্তে থাকতে পারে, সবসময় যে থাকবে তা না, নিজের জীবনও তো বাঁচাতে হবে। কখনো যদি আমরা দেখি এরকম কারো উপর মব প্র্যাকটিস করা হচ্ছে, যে কোনো উছিলায়, ছোট বড়, প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক, যদি এমনও হয় একজন চোর ধরা পড়েছে, সত্যিকার অর্থে চোর, দেখেছি আমরা চুরি করতে, চুরি করাকালীন সময় ধরা পড়েছে, তাকে গণপিটুনি দেবার কোনো অধিকার আমার আপনার নেই। এবং কেউ করবার চেষ্টা করলে তাদেরকে বুঝিয়ে নিবৃত্ত করবার চেষ্টা করব, নিজের সেফটি আগে এনশিওর করতে হবে। কারণ কখনো কখনো এমন হয়, সে উত্তেজিত জনতা এতই উত্তেজিত থাকে, এতটাই বেয়াকুফ থাকে, এতটাই নির্বোধ থাকে, এতটাই আনইমোশনাল থাকে, যা আপনি যদি বলেন এই কী করছেন, মারবেন না, আপনাকেও মারা শুরু করবে। আমি নিজে এরকম ভিক্টিম হয়েছিলাম দুবার আমার লাইফে। একবার কলেজ লাইফে, বহু বহু বছর আগে, নারায়ণগঞ্জে ছিল ঘটনাটি। সো নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায়, বিশেষভাবে বলতে গেলে পঞ্চবটি আমার নানি বাড়ি। তো সেখানে আমি বাসে করে ওই জায়গাটা দিয়ে পাস করছিলাম। সেখানে বাসের ভেতর কেউ একজনকে শনাক্ত করলো বা সন্দেহ করলো যে সে পকেটমার, তার পকেটে হাত পড়েছে, তাকে কেল ঘুষি শুরু করলো, কয়েকজন মিলে তাকে মারতে শুরু করলো। তখন আমার কাছে খুব খারাপ লাগলো। আমি তখন কলেজ স্টুডেন্ট, বয়সে বা কত, 16 বোধহয়, 15-16। আমি বললাম এই করছেন কি, লোকটি তো মারা যাবে, সবাই মিলে তাকে মারলে কেমন হবে, এটা কি হচ্ছে? আমাকে বলি ধর ধর, একে ধর, একে ধর, এই দলের লোক। তখন আমি আর কিছু বুঝতে পারিনি আমি কি করব। আমি চিন্তা করলাম যে আমার উপর তো মারপিট পড়বে এখন। তো পঞ্চবটি এলাকা একেবারে আমার নানি বাড়ি এলাকায়, যে প্রধান রাস্তাটি ডালডা গেট পর্যন্ত গিয়েছে, বুড়িগঙ্গা নদীর তীর পর্যন্ত, ধর্মগঞ্জ, ওইসব জায়গায় গিয়েছে, সেই বরাবরই গাড়িটি একটু স্লো হয়েছিল, সামনে ট্রাফিক জ্যাম। আমি দৌড় দিয়ে নেমে সোজা পশ্চিম দিকে দৌড়ালাম, অর্থাৎ পঞ্চবটির গলির ভিতরে ঢুকে পড়লাম। সেখানে আমাকে কেউ কেউ চেনেন, নানি বাড়ি এলাকায় একটা জোর আছে। তো আমার পেছনে আর কেউ ধাওয়া করেনি, আর গাড়ি হয়তো চলতে শুরু করেছিল। তো আমি সেদিন আত্মরক্ষা করেছিলাম। আর গত 7-8 বছর আগে আরেকবার আমি একই পরিস্থিতি মোকাবেলা করেছিলাম। আমি ট্রেনে করে নরসিংদী আসছিলাম, ঢাকার এয়ারপোর্ট স্টেশন থেকে ট্রেনে উঠেছিলাম। সেখানেও টঙ্গীর আগেই দেখা গেল কেউ একজন হইচই করে উঠলেন, এই পকেটমার, পকেটমার। সঙ্গে সঙ্গে 10-15 জন মিলে তাকে মার শুরু করলো, এবং আমি দেখলাম অলরেডি তার নাক মুখ ফেটে রক্ত বেরোচ্ছে। আমি আমার কলেজ লাইফের সেই কষ্ট, সেই বিপদ, সেই ঝুঁকির কথা ভুলে গেলাম। আমি আবার সর্বশক্তি দিয়ে চিৎকার করলাম, এই আপনারা করছেন কি, লোকটা তো মারা যাবে, যদি পকেটমার হয় তাকে আমরা থানায় দেবো, পুলিশের কাছে দিব, চলুন বন্ধ করুন মারপিট। তো সেদিন আমার কথাটি কাজে দিয়েছিল। আমি খুব জোরে বলেছিলাম, সমস্ত শক্তি কেন্দ্রীভূত করে, কাজে দিয়েছিল। লোকেরা হঠাৎ হার্ট ব্রেক মারল, এবং তখন আবার আমার পক্ষ নিলেন দু একজন, যে হ্যাঁ হ্যাঁ আপনারা মারবেন না প্লিজ। সেই লোকটি সেদিন প্রাণে বেঁচেছিলেন। তো আমরাও চেষ্টা করব কোথাও এরকম দেখলে নিজের জীবন বাঁচিয়ে প্রথমে তাদের সাহায্য করতে, সেই ভিকটিমদের সাহায্য করতে। আইন নিজের হাতে তুলে নেব না, নিতে পারি না, এটি অন্যায়। এবং এরকম একজন মানুষকে মেরে ফেলা মানে পুরো মানব জাতিকে হত্যা করা, এবং কোনো ধর্ম এটি অ্যালাউ করে না। একটু আগে কথা বলছিলাম মোরাল ডিসএনগেজমেন্ট নিয়ে, ধর্ম অবমাননা। ধর্ম আমাকে বলেনি, আপনাকে বলেনি কাউকে পিটিয়ে মেরে ফেলতেন, নাও। এটা আমরা নাপতালি করছি, খামোখা নাপতালি, অপ্রয়োজনে। আমরা এখন থেকে এটি আর করবো না। আমরা আরও মানবিক হবার চেষ্টা করব, মানুষ হয়ে উঠবার চেষ্টা করব। ধন্যবাদ দর্শক, ভালো থাকবেন সবাই।